অনন্য নজির সৃষ্টি করলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, ৭১ বছরে কত সরকার এসেছে, কত সরকার গিয়েছে, কত শত নির্বাচিত সরকার এসেছে, কেউ যেটা পারেনি, কারো পক্ষে যেটা সম্ভব হয়নি, সে অসম্ভবকে সম্ভব করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অনির্বাচিত সরকার, এই সরকার নির্বাচিত সরকারের চাইতেও বেশি গণতান্ত্রিক, নির্বাচিত সরকারের চাইতেও তাদের ম্যান্ডেট অনেক শক্তিশালী। কারণ নির্বাচিত সরকার সর্বোচ্চ ৪৩% ভোট পেয়ে বাংলাদেশে নির্বাচিত হয়, অতীতের ইতিহাস। আর ৮ সালের পর নির্বাচন হতো ভুয়া নির্বাচন। কিন্তু এই সরকারের প্রতি একটা সময় মানুষের ৮০-৯০% মানুষের সমর্থন ছিল, এখন হয়তো বা কিছুটা কমেছে, কিন্তু হিউজ সমর্থন এবং সরাসরি ডিরেক্ট ডেমোক্রেসির মাধ্যমে কায়েমকৃত একটা সরকার। এই সরকার দেখিয়ে দিয়েছে যে কেউ যেটা পারে না ইউনূস সেটা পারে। হ্যাঁ, সেটাই করেছে। আমি বলবো যে এটা এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের আকাশচুম্বী সফলতা। বাংলাদেশ এক নতুন অধ্যায় প্রবেশ করেছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, শেখ মুজিব, জিয়াউর রহমান কেউ যেটা পারেনি সেটা ঘটেছে। কি সেটা? সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ। এর মানে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ একদম কমপ্লিটলি পৃথক হয়ে গেল আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠনের অধ্যাদেশ জারির মাধ্যমে। এটা কেউ করতে পারেনি। আমি আসছি সেদিকে যে ৭১ বছরের কাহিনীটা কেন টানলাম। আমি স্মরণ করিয়ে দিচ্ছি দর্শক, সেই ১৯৫৪ সালে আর আজকে ২০২৫ সাল, দ্যাট মিনস ৭১ বছর পার হয়ে গেছে। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের যে নির্বাচন, জোট, সেই নির্বাচনে হোসেন শহীদ সরওয়ার্দী, শের বাংলাকে ফজল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বা তাদের যে জোট ছিল যুক্তফ্রন্ট, তারা ম্যানিফেস্টো দিয়েছিল যে আমরা ক্ষমতা আসতে পারলে, আমরা জিততে পারলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি পৃথক করব এবং বিচার বিভাগকে স্বাধীন করে দিব। সেই ৫৪ সালের যুক্তফ্রন্টের ম্যানিফেস্টো ছিল এটা, ইশতেহার ছিল এটা, প্রতিশ্রুতি ছিল। কিন্তু শের বাংলাও পারেননি, হামিদ খান ভাসানীও পারেননি, হোসেন শহীদ সরওয়ার্দীও পারেননি, পরবর্তী শেখ মুজিবও পারেনি, জিয়াউর রহমানও পারেনি, এরশাদও পারেনি, খালেদা জিয়াও পারেনি, শেখ হাসিনাও পারেনি। ফখরুদ্দিন, মঈনুদ্দিন কিছুটা করতে পেরেছিল, কিন্তু চূড়ান্ত ঘটনা ইউনূসের হাত ধরেই হয়েছে। অতএব শুধু বাংলাদেশের ইতিহাসে না, উপমহাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসেবে ইউনূসের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইউনূস আকাশচুম্বী সফলতায় পৌঁছে গেছে। দর্শক, কোন দল এটা চায় না। এটা এমনকি এই জামাতের মতো দল বা সবার মধ্যে এই ধরনের মানসিকতা আছে, তারা চায় যে বিচার বিভাগ বা সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে। কোন বিচারককে কোথায় দেওয়া হবে, কাকে কোথায় ট্রান্সফার করা হবে, এটা পলিটিক্যাল পার্টির কথায়, মন্ত্রীদের কথায়, এমপিদের কথায় হবে। এটা বাংলাদেশের পলিটিক্যাল সাইকোলজি। কাকে বিচারক নিয়োগ করা হবে কি হবে না, এগুলো সব তাদের কথায় চলবে। কিন্তু না, হওয়া উচিত এথিক্যালি যে বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগ মানুষের শেষ আশ্রয়স্থল। সরকার পরিবর্তন হবে, সরকার আসবে যাবে, ক্ষমতা যারাই থাকুক না কেন, বিচার বিভাগ থাকবে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। তারা কারো কথায় চলবে না। যে কেউ সেখানে ন্যায় বিচার পাবে, সেখানে সরকারের বিরুদ্ধে রায় হবে, সরকার দলীয় লোকজন গ্রেপ্তার হবে, তাদের ফাঁসির রায় হবে, বিরোধী দলীয় লোকজন মুক্তি পাবে, তাদেরও শাস্তি হতে পারে, কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটাই হওয়া উচিত। এবং উন্নত দেশে, যেসব দেশে ন্যায় বিচার কায়েম হয়েছে, আপনি যদি কানাডায় যান, যুক্তরাষ্ট্রে যান, যুক্তরাজ্যে যান, পুরোপুরি বিচার বিভাগ স্বাধীন। স্ক্যান্ডিনেভিয়ান সমস্ত কান্ট্রিজে বিচার বিভাগ স্বাধীন, এমনকি পাকিস্তানের বিচার বিভাগ স্বাধীন। পাকিস্তানও জুডিশিয়ারি ইজ কমপ্লিটলি সেপারেটেড ফ্রম এক্সিকিউটিভ বডি। ইন্ডিয়ায়, গুরুত্বপূর্ণ সব দেশে। কিন্তু বাংলাদেশে এটা পারেনি। বাংলাদেশে এরকম সৎ সাহসী কোন শাসক আসেনি, খালেদা জিয়াও না, শেখ হাসিনাও না, যে না এটাকে আলাদা করে ফেলি। পারেনি কেউ। যতটুকু করেছে ততটুকু অনির্বাচিত ফখরুদ্দিন সরকার করেছিল, অনির্বাচিত সরকার 111। এবার কমপ্লিটলি করে দিয়ে গেল প্রফেসর মোহাম্মদ ইউনূস। তো দর্শক, এটার স্টার্টিংটা কিভাবে হয়েছিল? মূলত ১৯৯৭ সালেই এটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। ৯৭ সাল বললেও ভুল হবে। মূলত ৭২ সংবিধানে প্রতিশ্রুতি ছিল, একদম ক্লিয়ার প্রতিশ্রুতি ছিল, স্বাধীন বিচার বিভাগ ঘোষণা করা হয়েছিল ৭২ সংবিধানে।
বাংলাদেশ সংবিধানের 22 নং অনুচ্ছেদে আর্টিকেল 22-তে স্বাধীন বিচার বিভাগের কথা স্পষ্টভাবে বলা হয়েছিল। রাষ্ট্র নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের ব্যবস্থা করিবেন। এটা 72 সংবিধানের আর্টিকেল 22 এর ঘোষণা, কিন্তু হয়নি। এরপরে একটা পর্যায়ে এসে আপনারা জানেন, যারা আইনের ছাত্র এদের সবাইকে এটা পড়তে হয়েছে, মাজদার হোসেন মামলা, মাজদার হোসেন বনাম বাংলাদেশ মামলা। সেই মামলা রায় হয় 1997 সালে। 12 জন বিচারকের মামলা। সেখানে সুপ্রিম কোর্ট 12 দফা নির্দেশনা দেয়, যে 12 দফার আলোকে বিচার বিভাগকে স্বাধীন করতে বলা হয়েছে। যেমন বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি, তাদের যে অন্যান্য শৃঙ্খলা, আবার এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আলাদা করে, এরকম অনেক সিদ্ধান্ত নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সেই 97-র পর যতদিন, তখন তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তারাও কিছু করতে পারেনি। এরপরে বিএনপি ক্ষমতা আসলো 2006 সাল পর্যন্ত, তারাও কিছু করতে পারেনি। অবশেষে সেই 2007 সালের 1 নভেম্বর 111 সরকার 2007 সালের 1 নভেম্বর মোটামুটি আনুষ্ঠানিকভাবে একটা বিরাট সংস্কার করা হয়, জুডিশিয়ারি এক্সিকিউটিভ বডি থেকে পৃথক হয়। তখন বিশেষ করে একটা সময় ছিল, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, ম্যাজিস্ট্রেট বলতে যা বোঝায় আইনে পড়ার দরকার নাই। আপনি ইংরেজিতে পড়ে, আরবিতে পড়ে, উর্দুতে, ফার্সিতে কিংবা বুয়েটে, মেডিকেলে পড়ে আপনি ম্যাজিস্ট্রেট হলেন, আপনাকে কিছু ট্রেনিং দিয়ে আপনাকে জজ বানিয়ে দেবে, মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বানিয়ে দেবে। ম্যাজিস্ট্রেট বলতে এটা ছিল, যে কেউ বিচারক হতে পারতো। কিন্তু না, 2007 সালে এই সিস্টেমটা করা হয় যে না, ম্যাজিস্ট্রেট হতে পারবে, মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারবে, কোর্টে বসতে পারবে শুধুমাত্র যারা আইনের ছাত্র তারা, এবং তাদেরকে আলাদা একটা বিসিএস এর মতো বিজেএস, আলাদা জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়। এর অধীনে বিসিএস এর মতো একটা পরীক্ষা বিজেএস দিয়ে তাদেরকে চাকরি পেতে হবে, এবং তারা হবে সহকারী জজ। এখানে অন্য কেউ আসতে পারবে না। তো এইটা করা হয়, এই জুডিশিয়াল সার্ভিস কমিশন বা কিছুটা সেপারেশন করা হয়। কিন্তু কার্যত নির্বাহী বিভাগের প্রভাব থেকে বিচার বিভাগ 2007 সালে ওই সিদ্ধান্ত মুক্ত হয়নি। আইন মন্ত্রণালয় রায় লিখে দিত, আইন মন্ত্রণালয় পদোন্নতি কিংবা কি করবে, কাকে কি নিয়োগ দেবে, এগুলো আইন মন্ত্রণালয় সবকিছু ঠিক করতো, আইন মন্ত্রণালয়ের অধীনেই কার্যত। মানে সম্পূর্ণ আলাদা সেক্রেটারিয়েট এইটা করতে পারেন। আলাদা সেক্রেটারিয়েট গঠন করতে পারলে পুরোপুরি নির্বাহী বিভাগ থেকে এটা আলাদা একটা জগৎ। এখানে সরকারের সাথে কোনো সম্পর্ক নেই, কে ক্ষমতা কি, কে মন্ত্রী কি, এটা দেখার বিষয় না, এটা পুরো আলাদা। এরা 7 সালেও করতে পারেনি। কিন্তু এবার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে।